This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর প্রেস করার শুরুতেই এখনো পর্যন্ত গোটা দেশের সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো আমরা পিসিআর। গোটা দেশের বড় খবর এটা আজকের। সবার নজর ছিল আজকে সুপ্রিম কোর্টের দিকে। প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। বড় খবর আজকের। এসএসসি মামলা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। নিঃসন্দেহে বড় খবর আজকে। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বড় খবর, 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক গলদ ছিল বলছেন প্রধান বিচারপতি। বড় খবর নিঃসন্দেহে। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগ্যালিটিস হয়েছে এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশন যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানেন? একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে। তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today. আজকে সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। বড় খবর নিঃসন্দেহে আজকে প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বড় খবর আজকের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন সহকর্মী, রয়েছেন সোমা, জ্যোতির্ময় এবং শ্রাবন্তী। প্রত্যেকের কাছে একে একে যাবো। জ্যোতির্ময়ের কাছে আগে যায়। জ্যোতির্ময়, বিগত 1.5 ঘন্টায় 10:30 থেকে 12টা পর্যন্ত আমরা দফায় দফায় তোমাদের সঙ্গে কথা বলেছি, আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, কিন্তু এই মুহূর্তে যারা TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন চট করে আজকে আদালতের পর্যবেক্ষণ এবং রায়, ছোট করে প্লিজ। আমরা পুরো বিস্তারিতভাবে জানাতে পারবো যে সময় আমাদের হাতে অর্ডার কপি এসে পৌঁছবে। তবে স্পষ্টভাবে বলতে গেলে আপাতভাবে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিল হচ্ছে, তা আবারও সুপ্রিম কোর্ট সেই একই রায় বহাল রেখেছে। এক্ষেত্রে 3 মাসের একটি সময়সীমা দেওয়া হয়েছে, যার মধ্যে নতুন করে সিলেকশন প্রসেস হবে। 2016-এ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে ফের আবারও এই সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের মধ্যে থেকে যারা যোগ্য বলে বা যারা পরীক্ষায় পাশ করবেন তাদের চাকরি বহাল থাকবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যারা এক্ষেত্রে চিহ্নিত দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে চাকরি পেয়েছিলেন, তারা চিহ্নিত অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত, তাদের চাকরি এখনই বাতিল হয়ে গেল। তাদেরকে 12% সুদের হারে এতদিন পর্যন্ত তারা যে মাইনে পেয়েছেন সেই মাইনের টাকা তাদের ফেরত দিতে হবে। সোমা দাস, তিনি ডিসেবলড, তার ক্ষেত্রে একটি সিম্প্যাথেটিক গ্রাউন্ডে বলা হয়েছে যে তার চাকরি আপাতভাবে বহাল থাকছে। বাকিদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে যে প্রক্রিয়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এক্ষেত্রে যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু বাকি বিষয়টা, অর্থাৎ কারা পরীক্ষায় বসতে পারবেন কারা বসতে পারবেন না, এই প্রত্যেকটা বিষয় নিটিগ্রিটি তা আমাদের হাতে যে সময় অর্ডার কপি এসে পৌঁছবে তারপরেই আমাদের সামনে স্পষ্ট হবে। সঙ্গে থাকা আমরা প্রশ্নগুলো আগে দেখাই। বিগত 1.5 ঘন্টা ধরে যে প্রশ্নগুলো উঠছে ডিটেইল একবার দেখাই, চট করে পিসিআর দেখাবে। অনেকগুলো প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছে। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ তো হবে, নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সেক্ষেত্রে এসএসসি কি করবে একটা প্রশ্ন। সেক্ষেত্রে কারা পরীক্ষায় বসতে পারবেন? যাদের বয়স 40-এর ওপর পেরিয়ে গেছে তারা কি বসতে পারবেন? এই যে 26,000 চাকরি বাতিল হলো, আগামীকাল থেকে পরবর্তী 90 দিন তারা কি স্কুলে যেতে পারবেন? যদি অন্য কোনো দপ্তর থেকে স্কুলের চাকরি করে এসে থাকেন তাহলে কি সেই দপ্তরে যেতে পারবেন? সেই দপ্তর কি নিতে বাধ্য হবে? একাধিক প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছে। সরকারি মন্ত্রী আমলাদের জালিয়াতির কারণে প্রচুর পরিমাণ যোগ্য প্রার্থী চাকরি হারালো। ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের দায়ভার এই রাজ্যকে নিতে হবে। যদিও সুখের খবর এইটা যে যারা আগের সিলেকশন প্রসেসে চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়ে নতুন জয়েন করেছিল, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা স্বস্তির আশ্বাস দিয়েছে, তারা আবার আগের চাকরিতে ফিরে যেতে পারবে, যাদের হয়ে আমরা লড়াই করেছিলাম। কিন্তু এইটা বাছাই করা প্রয়োজন ছিল যে কারা যোগ্য কারা অযোগ্য। যে সহযোগিতা রাজ্য সরকারও করেনি এসএসসিও।
ফলে আজকে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি হারাতে হলো, ফলে এই দায়ভার রাজ্যকে নিতে হবে। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নিয়ে এই জালিয়াতি ধরা পড়লো, কিন্তু যদি খোঁজ করা যায় তাহলে প্রাইমারি কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা নিয়োগ ক্ষেত্রেই এই দুর্নীতি হয়েছে। একটা ধরা পড়েছে, বাকিগুলোও যদি এই ধরনের তদন্ত হয় তাহলে ধরা পড়বে। দেখুন যে প্রশ্নগুলো উঠছে, আপনাদের মনেও প্রশ্ন, আমাদের মনেও প্রশ্ন, প্রায় সব প্রশ্নের উত্তরই হয়তো আমরা পেয়ে যাব যখন আমাদের কাছে অর্ডার কপি এসে পৌঁছবে। কিন্তু আরো একটা বড় প্রশ্ন, শ্রাবন্তীর কাছে সেই প্রশ্ন নিয়ে যাব। শ্রাবন্তী, সকাল থেকে আইনজীবীদের সঙ্গে তুমি কথা বলছো, যারা চাকরি হারালেন এরপরে তাদের কাছে কোনো আইনি রাস্তা খোলা থাকছে কি? দেখো, সবসময় আইনি রাস্তা খোলা থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু শীর্ষ আদালত অর্ডারটা দিয়েছে, পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন, যেরকমটা আমরা ডিএ মামলার ক্ষেত্রে ছিলাম। সুদীপ্ত আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আইনি পদ্ধতি কি আর খোলা রয়েছে যারা এখনো পর্যন্ত চাকরি হারালেন? দেখুন, টেকনিক্যালি যদি বলেন আইনি পদ্ধতি খোলা আছে, রিভিউ পিটিশন, কিন্তু আমার বিশ্বাস এই যে রায় দিয়েছেন ডিটেলড হিয়ারিং করে রিভিউ পিটিশন মেনটেনেবল হবে না। কারণ রিভিউ তখনই মেনটেনেবল হয় যদি কোনো এরার অ্যাপারেন্ট থাকে। এত ডিটেলড হিয়ারিংয়ের পর কোনো এরার অ্যাপারেন্ট নেই, তাই জন্য ওনারা রিভিউ যদিও করতে পারেন, টেকনিক্যালি অ্যাভেলেবেল, কিন্তু আদপে কোনো সুরাহা কিছু হবে না। আমরা যেরকমটা দেখলাম যে পুনর্বিবেচনার একটা আর্জি তারা জানাতে পারেন, কিন্তু প্রশ্ন তো অনেক থাকছে শুভজিৎ, যে কেন এই প্যানেল বাতিল হলো। সেটা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পাহাড় প্রমাণ দুর্নীতি, সেক্ষেত্রে বোর্ড সিলেকশন যারা করেছে সেই এসএসসি এবং রাজ্য সরকার, তাদের কথা বারবার উঠছে। তার কারণ তারা যোগ্য কারা অযোগ্য কারা সেই প্যানেলে দিতে পারেনি। কেন দিতে পারেনি? তাহলে কি কোথাও গিয়ে এটা কি একটা শস্যের মধ্যে ভূত? এই প্রশ্ন উঠছে। তার কারণ তারা কি জানতো না যে কারা যোগ্য কারা অযোগ্য? যোগ্যরা বারবার দাবি করেছেন যে কোথাও গিয়ে যদি ছাঁকনি দিয়ে এই অযোগ্যদের বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে এই ধরনের কিছু মুখোমুখি হতে হতো না। আজকের অনেকে কাঁদছিলেন, তারা বলছিলেন যে বাড়ি ফিরে যাবো কি করে, আমাদের তো একটা সম্মানহানিরও ব্যাপার রয়েছে। অর্থাৎ ফ্রেশ সিলেকশনে হলো, ফ্রেশ সিলেকশন পেলো কি পেলো না সেটা পরের কথা, কিন্তু এই যে 26,000 25,753 জন এক ধাক্কায় বাতিল, এই যে স্মৃতি সারা জীবন তাদের তাড়া করে বেড়াবে, এর দায় কে নেবে? সঙ্গে থাকো শ্রাবন্তী, আসবো তোমার কাছে। আবারও বলছি, আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি যতক্ষণ না পুরো অর্ডার কপি এসে পৌঁছয়। ফিরদৌস তামিম, তার সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন শুনুন। যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি বেছে দিয়েছিল। একটা হচ্ছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা আউটসাইড অফ দ্য প্যানেল, এবং যাদের ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, ওএমআর শিট ম্যানুপুলেশন, সেই ওএমআর শিট ম্যানুপুলেটেড ক্যান্ডিডেট যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে। এবং এই সিলেকশন প্রসেস ক্যান্সেল করেছে, এবং আপনারা জানেন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টি আপহোল্ড করেছে। যারা যোগ্য তারা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন, তাদেরকে কিছুটা হলেও আশার আলো আছে যে তারা পরীক্ষায় বসতে পারবে। একদম 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস, কলকাতা হাইকোর্ট বলেছিল ফোর্টনাইট, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 3 মাস। 3 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করবে। 100% রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই 3টে সংস্থাই দায়ী, অন্য কেউ নয়। যারা রেকমেন্ডেটরি অথরিটি, যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা এই অ্যাপ্রুভাল দিয়েছে, তারা প্রত্যেকেই দায়ী এই ভবিষ্যতের জন্য। প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। এবার কিভাবে চলবে গ্রামেগঞ্জে স্কুলের পঠন পাঠন? আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়েছি, সেখানে শিক্ষকের সংখ্যা কম। কি প্রভাব পড়তে চলেছে? যাদের চাকরি গেল তাদের ভবিষ্যৎ কি? তাদের যে সম্মানহানি হলো তার দায় কে নেবে? একাধিক প্রশ্ন উঠছে। যাব সুমনের কাছে। সুমন, দেখো, একেবারে রাজ্যের শিক্ষার হাল খুব ভালো নয়। তার কারণ একাধিক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। সেক্ষেত্রে এই যে 3 মাস, আগামী 3 মাস কি করে চলবে? যদি আমরা ধরে নিই চিহ্নিত যারা অযোগ্য, সেই সংখ্যাটা এসএসসির হিসেব অনুযায়ী 5,000 সামথিং, বাকি 20,000 চিহ্নিত যোগ্য। তারা কি আদৌ এই 3 মাস স্কুলে যেতে পারবেন? এখনো পর্যন্ত অর্ডার কপি আসেনি, পরিষ্কার করে বলা যাচ্ছে না। যদি এই 20,000 স্কুলে যেতে না পারেন তাহলে কিন্তু 3 মাস মহা বিপর্যয় দেখতে হবে। কিন্তু তারা যদি এই 3 মাস স্কুলে যেতে পারেন তাহলে কোনো মতে সামাল দেওয়া যাবে। কিন্তু 3 মাস পরে যে প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার গাইডলাইন কে ঠিক করবে? তার গাইডলাইন কি হবে? তার জন্য ইতিমধ্যে এসএসসি আইনজীবীদের সাথে বৈঠকে বসে পড়েছে। আগামীকালের মধ্যে তারা অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের লিখিত অর্ডার কপি এলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। এমনিতেই বাংলার স্কুলগুলোর হাল খারাপ,
কোথাও অ্যাজবেস্টার ভেঙে পড়েছে, কোথাও ছাদ থেকে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ে, সেখানে একদম বিপর্যয়ে ধাক্কা লাগলো, সুপ্রিম ধাক্কা। এই 20,000 শিক্ষক তারা কি আদৌ স্কুলের যে গণ্ডি তাতে যেতে পারবেন কি পারবেন না? লিখিত অর্ডারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে চিন্তার ভাঁজ প্রত্যেকের কপালে। এসএসসি, শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা, ডিআইরা প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু মহা আশঙ্কায় পড়েছেন। হবেটা কি, চলবেটা কি করে? সঙ্গে থাকো সুমন। সব থেকে বেশি আশঙ্কায় পড়েছেন তারা যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছিলেন, বই কিনেছিলেন, মাথার ঘাম পায়ে ফেলেছিলেন, চাকরি পেয়েছিলেন। সোমা, তাদের সঙ্গে রয়েছে সোমা। হ্যাঁ, আমি সরাসরি তাদের সাথেই কথা বলে নেব। একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কথা বলে নেব। এই যে আজকে পুরো প্যানেলটাই বাতিল করা হলো, রাজ্য সরকার যদি এই যে পৃথকীকরণের কাজটা করে দিত তাহলে কি আজকে এই দিনটা আপনাদের দেখতে? সে তো অবশ্যই না, সে তো অবশ্যই না। রাজ্য সরকার এবং আমাদের নিয়োগকারী সংস্থা যে এসএসসি, তারা যদি তাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতো তাহলে তো অবশ্যই এই দিন দেখতে হতো না। এর দায় তো অবশ্যই তাদের। সেক্ষেত্রে বলা হচ্ছে যেটা যে আপনারা আবার পরীক্ষা দিতে পারবেন, 3 মাস পরে আবার পরীক্ষা দিতে পারবেন। তার জন্য আপনারা কতটা প্রস্তুত বা আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন? আবার পরীক্ষা দেওয়ার আইডিয়াটা যে কতটা অ্যাবসার্ড সেটা মোটামুটি যারা পড়াশুনো করেন, খবরাখবর রাখেন, তারা জানেন যে কম্পিটিটিভ পরীক্ষার পড়াশুনো, এই যেমন ধরুন আমার 6 বছর হয়ে গেছে চাকরি করা। আমার অনেক সহকর্মী আছেন যাদের মোটামুটি 10-15 বছর, হয়তো তারা এই ধরনের পড়াশোনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নন। তো তাদের পক্ষে এই পুরোটা রিকভার করা এবং এই বয়সে এসে পুরোটা রিকভার করা, সেটা যে মানে কতটা কি বলবো অবাস্তব একটা আইডিয়া, সেটা অবশ্যই যারা পড়াশোনা করেন তারা অবশ্যই জানেন। নজর থাকবে সোমা, নজর থাকবে। দেখুন, সব থেকে আশঙ্কায় রয়েছেন তারা যারা মাথার ঘাম পায়ে ফেলে চাকরির পরীক্ষাগুলো দিয়েছেন, রোববার করে গিয়ে অনেক কষ্টে একটা চাকরি পেয়েছিলেন। রাজনৈতিক নেতারা যাই বলুক না কেন, তারা বলছেন তাদের আজকে রাস্তায় নেমে আসার পিছনে একমাত্র রয়েছে এসএসসি এবং রাজ্য সরকার। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের ধাক্কা রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ স্কুলে চাকরি হারা বহু শিক্ষাকর্মী। কিভাবে চলবে পঠন পাঠন, উঠছে প্রশ্ন। এবার জেলার ছবিগুলো পরপর দেখাবো আপনাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হলেন দুর্গাপুরের নেপালি হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকা। ছবিটা একবার দেখুন, কান্না ভেঙে পড়েছেন টিচার্স রুমেই। हमारी गलती है जो हमारी नौकरी ले ली गई है, या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না আর কি। যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালতের কাছে আমি হাত জোর করে আবেদন করছি, যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম। যদি 8 জন চলে যায় 25 জন থেকে যাবে। ভাবুন তো কীভাবে স্কুল চলবে। এক ধাক্কায় চাকরি হারা হলেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি প্রভাব পড়তে চলেছে আমরা কিছুই জানি না। আগামী 90 দিন কি হবে আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না। কিন্তু রাজ্যের স্কুলগুলোতে যে শিক্ষক শিক্ষাকর্মীর অভাব দীর্ঘদিন ধরে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আমরা দুর্গাপুরের ছবি আপনাদেরকে দেখালাম। ওখানে যারা টিচার্স রুমে ছিলেন শিক্ষক শিক্ষিকারা কান্না ভেঙে পড়ছেন। ধূপগুড়ির ছবি দেখাবো। ধূপগুড়ি হাই স্কুল, 6 জন শিক্ষক শিক্ষাকর্মী। রায় ঘোষণার পর থেকে থমথমে গোটা স্কুল।
আমাদের স্কুলের মোট 6 জন আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ তো শিরোধার্য, অসুবিধে তো হবেই, স্কুলেই হবে অসুবিধা। ক্রাইসিস তো কোনো না কোনোভাবে হবে, এটাকে তো অস্বীকার করা যায়। গোটা রাজ্যের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শান্তিপুর ওরিয়েন্টাল হাই স্কুল, সেখানেও চাকরি গেছে এক শিক্ষকের। বেশিরভাগ স্কুলেই যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী ছিল সেগুলো অসুবিধায় পড়বে। এ বিষয়ে তো বলা বাহুল্য যে সরকারিভাবে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেওয়া উচিত, খুব শিগগিরই হয়তো নেবে। আর আমাদের বিদ্যালয়েও একজন ছিলেন, তার জন্য মনটা ভীষণ ভেঙেও পড়েছে এবং কাজের ক্ষেত্রেও ভীষণভাবে ক্ষতি হবে। অন্য স্কুলে তো নিশ্চয়ই আছে এবং সেখানে পঠন পাঠনেরও ভীষণ ক্ষতি হবে। সামনে ইউনিট টেস্ট রয়েছে, ফার্স্ট সামেটিভ শুরু হচ্ছে আমাদের কালকে থেকে। এই সপ্তাহে পরীক্ষা পদ্ধতি চালাতেও বেশ সমস্যায় পড়তে হবে সেই সব স্কুলগুলোকে। বুঝতে পারছেন, স্কুলের শিক্ষক যারা আছেন, প্রধান শিক্ষক যারা আছেন, তারা বলছেন হ্যাঁ স্কুল চালাতে সমস্যা হবে। শিক্ষক সংগঠনগুলো গোটা বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছে শুনুন। রাজ্য সরকার যদি প্রথম থেকে তার দায়িত্ব নিয়ে ব্যাপারগুলোকে সঠিকভাবে দেখতেন, আজকে এই অবস্থা পর্যন্ত গড়াতো না। হয়তো বা সেখানে সবাইকে রেখে তারা চলতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আইনের চোখে সবাই অপরাধী হয়ে গেল, যোগ্য অযোগ্য সবাই। এই যোগ্যদের সবচেয়ে জন্য খারাপ লাগে যে তাদেরও টাকাটাকে ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের কাছে যদি কোনো রিভিউ পিটিশনের সুযোগ থাকে রাজ্য সরকার বা কারোর তরফ থেকে, যোগ্যদের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, সেটা তারা করুন। অন্তত স্কুলগুলোকে এই যে রুটিন এটা চলছে, ধারাবাহিকভাবে চলে আসছে, সাপ্তাহিক রুটিন, সেখান থেকে এক একটা স্কুলে 8 জন 10 জন 15 জন চলে গেলে ওই স্কুল অচল অবস্থা তৈরি হবে। এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের সঙ্গে বসুন, শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বসুন, কি আশু করণীয় আছে তার সন্ধান তৈরি করুন। আচ্ছা, সোমা দাসের কথা আপনাদের মনে আছে? ক্যান্সার আক্রান্ত সোমা দাস হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়েছিলেন, একমাত্র তার চাকরি বহাল রইল। ছিলাম যে যারা যোগ্য আসল যারা পরীক্ষা দিয়েছে, যারা কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা চাকরিটা তাদের থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুটা সরকারের গাফিলতিতে প্রথম থেকে আমরা সরকারকে বারবার চেয়েছিল সেগ্রিগেশনটা হোক। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সব জায়গায় থেকে বলেছিল সেগ্রিগেশন কি সম্ভব, কিন্তু সেটা কোনো রকম ভাবেই কিন্তু সদুত্তর কোনো কোর্টই পায়নি। সেক্ষেত্রে একটা তাদের দায়বদ্ধতা একটা থেকে যায় যে প্যানেল ক্যান্সারের পেছনে তারাই কিছুটা হলেও দায়ী। আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। ভবিষ্যৎ কি দুর্নীতির সঙ্গে থাকলে ভবিষ্যৎ কিছু নেই। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, সেখানে পার্টিসিপেট করবে, তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাবে। এই জন্যই তো আমরা বলি যে দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়ার সঙ্গে কখনো আপোষ করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা এখন, যে তোমাদের জন্য আমরা এই রকম পরিস্থিতি পেলাম। গোটা দেশ জেনে গেলে এত বড় একটা দুর্নীতি হয়েছে, 26,000 নিয়োগ বাতিল হয়েছে। ওরা তো কম চেষ্টা করেনি, এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছে এটা বিবেচ্য হওয়া উচিত ভবিষ্যতে জনগণের জন্য। আদালত পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। কিছু একটা অংশ যাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরটা হয়তো আপাতত ফেরত দিতে হবে না। আমি এইটাই আমার সওয়াল ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করে শেষ করুক। সেটাই তো সুপ্রিম কোর্ট আপিল করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। ডক্টর সরকার, আপনি তো নিশ্চয়ই গোটা বিষয়টা শুনেছেন। আপনাদের দলগতভাবেও রীতিমতন অভিযোগ করা হচ্ছে রাজ্যের শাসক দলের দিকে, রাজ্য সরকারের দিকে অভিযোগ করছেন চাকরি হারিয়েছেন যারা, তারাও। মূল যে বিষয়টা এটা কি পুরোপুরি পরিকল্পনা ছিল? তাই কি ওএমআর শিটটা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে সেগ্রিগেট পর্যন্ত করা গেল না? একেবারে নিশ্চিতভাবে রাজ্য সরকার স্ক্যামটাকে প্রাতিষ্ঠানিকভাবে স্ট্যাম্প দেওয়ার চেষ্টা করেছিল। আমরা দেখছি তো, পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছিল জুলাই 2022-এ, তারপরে মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছিলেন অক্টোবর 2022-এ, কল্যাণ গাঙ্গুলি অ্যারেস্ট হয়েছে নভেম্বর 2022-এ। তারপর কোর্ট বারবার বলেছে যারা দুর্নীতি
করে চাকরি পেয়েছে তাদের লিস্টটাকে দাও, ওএমআর শিটকে, প্রকৃত ওএমআর শিটটা পাঠাও, দাও। সেটা কিন্তু সেগ্রিগেট করার কোনো প্রচেষ্টা করেনি এবং সুপার নিউমারির পোস্ট ক্রিয়েট করে চেষ্টা করেছিল যে তাদেরকেও মানে অ্যাসিমিলেট করা। এর জন্য এই যে আজকের যে ঘটনা ঘটলো, এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, যে ঘটনা সারা দেশ শুধু নয়, দেশের বাইরে মানে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশও এদিকে ভারতবর্ষের দিকে নজর রাখে এবং এই স্ক্যাম সর্বত্র বিদিত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য তারা মানে দুর্নীতিকে তাদের প্রাতিষ্ঠানিক মর্যাদা দেওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করলো। আর সেই লড়াই করতে গিয়ে যারা যারা প্রকৃত পরীক্ষা দিয়ে যোগ্য লোকেরা যারা চাকরি পেয়েছিল তাদের পর্যন্ত ভয়ঙ্কর অসুবিধায় পড়তে হলো তাদের চাকরি। সুভাষবাবু, আপনার কি মনে হয়, দেখুন 2011-র পর থেকে এখনো পর্যন্ত তো অন্যান্য দপ্তরেও রিক্রুট হয়েছে, প্রাইমারিতেও রিক্রুট হয়েছে, যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে বলে আপনার মনে হয়? ঠিকঠাক তদন্ত হলে তো মানে আর তদন্তে যদি ঠিকঠাকভাবে সহযোগিতা আসে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। আর এই সরকারটার ওপর মানে সরকারটাকে একেবারে সমস্ত মানুষের তাদের গিয়ে ঘাড় ভেঙে দেওয়া উচিত, ঘাড় মোটকে দেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। এই যা ঘটনা ঘটলো সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আজকের বড় খবর, হাইকোর্টের রায় বহাল, সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল। 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়া গলদ ছিল, নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রতারণা হয়েছে, কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এসএসসি চিহ্নিত করা অযোগ্য শিক্ষকদের 12% সুদ সহ বেতনের টাকা ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বাকিরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন।